ইভেলের রাসেল শামীমার 2 বছরের কারাদণ্ড। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলেন শফিকুল আলম। কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ বললেন রিজভী। জানাবো জামায়াতের বর্ষি কাটতে বিএনপির জাল। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতাদের পক্ষে লড়ছেন বিএনপিপন্থী আইনজীবী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইভেলের রাসেল শামীমার 2 বছরের কারাদণ্ড। প্রতারণার মামলায় কমার্স প্রতিষ্ঠান ইভেলের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই রায় দেন। দণ্ডের পাশাপাশি তাদের 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। রায়ের পর দুজনের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ওই আদালতের বেঞ্চ সহকারী মেহেদী হাসান এসব তথ্য জানান। মেহেদী হাসান আরো বলেন, আসামিরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায় উল্লেখ করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ইভেলে বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে এতে আকৃষ্ট হয়ে তৌফিক মাহমুদ নামে একজন তাদের প্রতিষ্ঠান থেকে 2021 সালের 20 মার্চ ইয়ামানা আর 15 বাইক কেনার জন্য ক্রয়োদশে দেনা, যার মূল্য বাবদ 2,45,000 টাকা পরিশোধ করেন। একই বছরের 3 এপ্রিল তিনি আর 15 আরো 2 বাইকের ক্রয়োদশ দেন, যার মোট মূল্য বাবদ 14,10,000 টাকা পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ 45 দিনের মধ্যে বাইক 3টি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তৌফিক মাহমুদ ইভেলি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ 2 চেক প্রদান করে, তবে ব্যাংক হিসেবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তীকালে তৌফিক মাহমুদ 14,10,000 টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন, তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। পরবর্তীকালে লিগ্যাল নোটিশ পাঠালেও টাকা পরিশোধ করেনি ইভেলি কর্তৃপক্ষ। এ ঘটনায় তৌফিক মাহমুদ 2024 সালের 4 ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন। শামীমার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত বছর 28 আগস্ট অভিযোগ গঠন করা হয়। দুজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বললেন শফিকুল আলম। জুলাই আগস্টে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরো বলেন, একই সঙ্গে হত্যাকাণ্ডের জন্য তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে অবশ্যই গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। তাদের রাজনীতি করতে হলে ক্লিন ইমেজ নিয়ে আসতে হবে। গণহত্যার জন্য দলের শীর্ষ নেতৃত্ববৃন্দ দায়ী থাকতে পারে, কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কেন রাজনীতি করতে দেওয়া হবে না জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের গণহত্যার জন্য কোনো নেতা বা কর্মী কি অনুতপ্ত? তারা কি এজন্য ক্ষমা চেয়েছে? কি হত্যাযোগ্য হয়েছে আপনারা দেখেছেন? 71টি শিশুকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে তাদের উপর গুলি চালানো হয়েছে। একজন এর জন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছে? চাইনি। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কেউ এসে বলেছে হাসিনার এই কিলিং আমরা মানি না, আমরা একটা ক্লিন ইমেজ লিডারশিপ চাই। একজনে কিন্তু বলেনি, বরং অনেকেই মিথ্যা কথা বলেছে, গুজব প্রপাগান্ডা ছড়াচ্ছে। কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত 1.5 দশকে শেখ হাসিনার নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশের গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলেন। এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচির ঘোষণা দিচ্ছেন, আর যে কয়জন ধরা পড়ে জেলখানায় আছেন তাদের মধ্যে একজন দরবেশ সালমান এফ রহমান। তিনি কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন। রিজভী বলেন, তিনি সালমান এফ রহমানের মাঝে মধ্যে জেলখানা থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন যে এতগুলো শ্রমিক নেমে গেলেই তো হয়। আমি জানি না তাদের বিচার প্রক্রিয়া কিভাবে চলছে, কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে এই কথাগুলো বলছে। নিশ্চয়ই তাদেরকে নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে, তারা সেটির সুযোগ নিয়ে কথাবার্তা বলছে। কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন প্রসঙ্গে রিজভী বলেন, অন্যদিকে আমাদেরকে কারাগারে নিয়ে মাদক সেবী ও ফাঁসির আসামিদের সঙ্গে রাখা হতো। আমাদের বিরুদ্ধে রাষ্ট্রযোগ্য ব্যবহার করে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে গুম খুন করা হয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করছে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংস্কারের কথা বলছে ভালো, কিন্তু সংস্কারের নামে আপনারা সময় ক্ষেপণ করবেন না। এমন সংস্কার
আনুন যাতে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে, এমন সংস্কার নিয়ে আসুন যাতে মানুষ ন্যায় বিচার পায়, এমন সংস্কার আনুন যাতে ফ্যাসিবাদের কবর রচনা হয় আর যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। তা না হলে মানুষ ভালোভাবে নেবে না। বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে রিজভী বলেন, জিয়াউর রহমান বহুমুখী প্রতিষ্ঠান, স্বল্প পরিসরে তাকে নিয়ে আলোচনা করা কঠিন। তার বিভিন্ন কর্মকাণ্ড বিস্তৃত, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক, যথাসময়ে দেশের মানুষের প্রয়োজন বুঝতে পেরেছেন, তার গুণাবলী ছিল অপরিসীম। তিনি বলেন, স্বাধীনতা পরিবর্তনের সময় জনগণের প্রতি আওয়ামী লীগের আচরণ মানুষ দেখেছে। আওয়ামী লীগের কোন্দল পাল্টা কোন্দলে 15ই আগস্ট ঘটেছে। কিন্তু জিয়াউর রহমানের একটি রাষ্ট্র দর্শন, বাংলাদেশে জাতীয়তাবাদ ঘোষণার মাধ্যমে দেশের সব শ্রেণীর মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন, যার বিশালতা অনেক। জামায়াতের বর্ষি কাটতে বিএনপির জাল। 12 দলীয় জোট ইতিমধ্যে বিএনপির দিকে ভিড়ে ন্যূনতম সংস্কার করা দ্রুত নির্বাচনের কথা বলছে। জোটের সমন্বয়ক এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জের 5 আসনে স্থানীয় নেতাকর্মীদেরকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছেন বিএনপি। অন্তর্বর্তী সরকার এবং অভ্যুত্থানের ছাত্র নেতাদের ঘনিষ্ঠ একটি দলের নেতা সমকালকে বলেছেন, অন্য দলগুলোর কাছে টানা এবং ধরে রাখার ক্ষমতা বিএনপিরই বেশি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে বিএনপির বিজয় প্রায় নিশ্চিত। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, জয়ী হলে আন্দোলনের সঙ্গী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করবে। ভোটের মাঠে বিএনপির চেয়ে অনেক পিছিয়ে থাকা জামায়াতের দলগুলোকে 5 থেকে 10 আসন ছাড়লে বিএনপির কাছ থেকে 1-2টি আসন পেলেও সংসদে যাওয়া অধিকতর নিশ্চিত। এই সমীকরণে দলগুলো জামায়াতের বদলে বিএনপি ডাকেই সাড়া দেবে। ইতিমধ্যে এই বক্তব্যের প্রতিফলন দেখা গেছে। জোট গঠনের প্রতিক্রিয়া থাকা খেলাফত মজলিসের অবস্থান, দলটি 12ই জানুয়ারি বিএনপি আমন্ত্রণে গুলশান কার্যালয়ে যায়। দ্রুত নির্বাচন সহ 7 দাবিতে ঐক্যমত্য পোষণ করে। গত 29 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতের সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেছেন, ইসলামী আন্দোলনগুলোর মাথার আর কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না। খেলাফতের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের ইসলামী দলগুলোর জোট গঠন প্রচেষ্টা থেকে সরে দাঁড়ায়নি। বিএনপির সঙ্গে কথা হয়েছে জাতীয় ঐক্যের বিষয়ে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর প্রতীক ভিন্ন হলে প্রতি আসনে একক প্রার্থী রাখার চেষ্টা করছে। 2018 সালের নির্বাচনে খেলাফতকে 2টি আসন ছেড়েছিল বিএনপি। 2021 সালের মার্চে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের বিরোধিতায় কর্মসূচিতে সহিংসতার মামলায় খেলাফত এবং জমিয়তের শীর্ষ নেতারা গ্রেপ্তার হন। ওই বছরের জুলাইয়ে খেলাফত মজলিস এবং জামায়াত বিএনপির জোট ছাড়ার মাসখানেকের মধ্যে তাদের জামিন হয়। এতে স্পষ্ট হয়, আওয়ামী লীগ সরকারের চাপে বিএনপির জোট ছেড়েছিল। দল দুইটি সংসদে যেতে বিএনপির সহযোগিতা প্রয়োজন। এই সমীকরণ থেকে পুরনো মিত্রদের সঙ্গে খেলাফত ফিরছে বলে রাজনৈতিক সূত্রের ভাষ্য। 5 আগস্টের পর বিএনপির সমালোচক ছিল গণ অধিকার পরিষদ। দলটির সঙ্গে জামায়াতের সমঝোতার কথা শোনা যাচ্ছিল। এই দলটির পাশে টেনেছে বিএনপি গণতান্ত্রিক সভাপতি নূরকে রাশেদ খান ঝিনাইদহ 2। এই দলটিকেও পাশে টেনেছে বিএনপি। গণ অধিকার সভাপতি নূরকে পটুয়াখালী 3 এবং সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ 2 আসনে সহায়তা করতে অক্টোবর বিএনপির চিঠি দেওয়া হয়ে পর অবস্থান বদলেছে। গণ অধিকার দ্রুত নির্বাচন, জাতীয় সরকারের কথা বলছে। একটি দলের যুগ্ম মহাসচিব সর্বকালকে বলেন, বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো জোট করতে পারলে গণ অধিকারও আসবে। বিএনপি ডাকছে মামুনুল হকের খেলাফতকেও। দলটি 2006 সালে বিএনপির জোট ছেড়ে স্বল্প সময় ছিল আওয়ামী লীগ মহাজোটেও। খেলাফতের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, গুলশান কার্যালয়ে বৈঠকের আমন্ত্রণ রয়েছে। ইসলামী দলগুলোর জোট গঠনে ভূমিকা রাখা খেলাফতের আমন্ত্রণ প্রত্যাখ্যান না করলেও এড়িয়ে যাচ্ছে। এ নেতার ভাষ্য, নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে 1-2টি আসনের জন্য বিএনপির কাছে যাওয়া প্রয়োজন নেই। ধর্মভিত্তিক দলগুলোর জোট 20% ভোট পেতে সক্ষম। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তা আর বাড়তে পারে। তখন ইসলামী দলের নেতারা নিজেদের শক্তিতে যেতে পারবেন সংসদে। যদি সংস্কার প্রস্তাব অনুযায়ী সংসদে উচ্চকক্ষ হয়, তাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ইসলামী দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আওয়ামী লীগ নেতাদের পক্ষে লড়ছেন বিএনপিপন্থী আইনজীবী। মানিকগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষে লড়ছেন বিএনপিপন্থী এক আইনজীবী। তার নামে মেজবাউল হক। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপি সহ সভাপতি। আইনজীবী মেজবাউল হকের এমন কাজের ক্ষুব্ধ স্থানীয়রা। বিএনপিপন্থী এই আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার মানিকগঞ্জ জেলা দায়রা জজ মোহাম্মদ লিয়াকত হোসেন মোল্লার আদালতে 6 আসামি
আত্মসমর্পণ করেন। ছাত্র জনতার উপর হামলা অভিযোগে দৌলতপুর থানায় হওয়া মামলার আসামি ছিলেন তারা। আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী মেজবাউলের মাধ্যমে জামিন চান ওই 6 জন। শুনানি শেষে আদালত দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি AKM আজিজুল হক, ধামেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী এবং ধামেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনকে জামিন দেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর পিপি এবং মানিকগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান বলেন, এখনো রক্তের দাগ মুছে যায়নি। কিভাবে বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগ নেতাদের জামিনে সহায়তা করেন তা আমার বোধগম্য নয়। এ সময় মানিকগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফর্ম থেকে মেজবাউল বহিষ্কারের দাবি জানান এই আইনজীবী। তবে অভিযোগের বিষয়ে আইনজীবী মেজবাউল হক বলেন, মানবিক কারণে আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলাম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।